স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021 সালে স্টুডেন্টরা অর্থাৎ আমরা যাতে একেবারে কম সুদে লোন পাই, এডুকেশন লোন, সেই জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি চালু করেন। কিন্তু এই ব্যাপারে অনেকেরই অনেক কিছু ডাউটস রয়েছে এবং ভুল ধারণাও রয়েছে। তার মধ্যে একটা ডাউট হলো যে টাকাটা তো আমি নেব, কিন্তু কত টাকা নেব, টাকাতে সুদ কিরকম ভাবে গোনা হবে, তারপর টাকাটা আমি ব্যাংককে ফেরত দেবো কিভাবে। তো আজকে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে পুরো বোঝাবো যে কিভাবে তুমি টাকাটা নেবে। প্রথমে বলে দিচ্ছি শর্টে যে ভিডিওতে 3টে পার্ট রয়েছে। অ্যাপ্লাই করার আগে কিভাবে নির্ধারণ করবে কি তুমি কত টাকা নেবে, কোর্স চলাকালীন কিভাবে কত টাকার উপর কখন সুদ চালু হবে সেই নিয়ে ডিটেলসে বলবো, এবং শেষে কিভাবে টাকাটা রিপেমেন্ট করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো উদাহরণ দিয়ে বোঝাবো, খুব হেল্পফুল হবে এবং খুব সহজে তোমরা জিনিসটা বুঝতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো শেষ অবধি দেখো। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যাদের যাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড সংক্রান্ত কোনো ডাউটস রয়েছে তারা আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো, বা তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এক্ষুনি স্টার্ট করছি। ভিডিওর শুরুতেই বলে রাখি, একটা ধারণা স্টুডেন্টদের মধ্যে আমি দেখছি রয়েছে, তারা ভাবছে এটা কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড, আমি আবেদন করব এবং 10 লক্ষ টাকা অবধি কার্ড থেকে তুলে নিতে পারবো, তুলে নিয়ে যখন এরকম খরচা করলাম তারপর ব্যাংকে আমাকে শোধ করতে হবে। আরেকটা সবচেয়ে ভুল ধারণা কি থাকছে সবার, যে আমি চাকরি না পেলে পয়সাটা আমাকে শোধ করতে হবে না, বা যতদিন না চাকরি পাচ্ছি আমাকে পয়সাটা শোধ করতে হবে না। তো ভিডিওটা মিস করো না, বন্ধুদের শেয়ার করো, যাতে ভুল ধারণা দিয়ে যদি লোনটা নিয়ে ফেলো পরে কিন্তু বিপদে পড়তে পারো, আগে থেকে সঠিক যাতে জেনে নাও। তো দেখো, যদি প্রথম পার্টের দিকে আসি, ভিডিও প্রথমে যেরকম বলেছিলাম আলোচনা করব যে কিভাবে কত টাকা লোন নেবে বা কত টাকা তোমার স্যাংশন হবে সেটা কিভাবে নির্ধারণ করবে। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি একটা কলেজে ভর্তি হয়েছো বিসিএ কোর্স নিয়ে, সেখানে কলেজের কোর্স ফিজ হচ্ছে 2.5 লক্ষ টাকা, এবং তুমি অ্যাডমিশন নেওয়ার জন্য 50,000 টাকা অলরেডি পেমেন্ট করে দিয়েছো। সেক্ষেত্রে কিন্তু তোমার প্রাইমারি যে লোন অ্যামাউন্ট সেটা হওয়া উচিত 2 লক্ষ টাকা, কারণ 50,000 টাকা তুমি দিয়ে দিয়েছো, এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডে বলা আছে কি তোমার ফিউচার এক্সপেন্সেসের জন্য এই লোনটা হচ্ছে। এবার কিছু কিছু ব্যাংক, অনেক ব্যাংক এমন আছে, 1% এমন ব্যাংক রয়েছে যারা ওই অ্যাডমিশনের টাকাটা তোমাকে হাতে ফেরত দিয়ে দেয়, বাট ফিউচারে তোমাকে ব্যাংকে সেটা অলরেডি ফেরত দিতেই হবে, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম ব্যাংক দেয় না, এটা আমি অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি। তাহলে হলো 2 লক্ষ টাকা। এবার 2 লক্ষ টাকা যদি তোমার বাকি থাকছে কোর্স ফিজের জন্য, তাহলে ম্যাক্সিমাম কত টাকা তুমি অ্যাপ্লাই করতে পারবে? 30% এক্সট্রা, অর্থাৎ 2 লক্ষ টাকা যদি 30% হিসেব করো তাহলে হচ্ছে 60,000 টাকা। অর্থাৎ ম্যাক্সিমাম তুমি 2,60,000 টাকা আবেদন করতে পারবে, যেখানে 2 লক্ষ টাকা একাডেমিক পারপাসের জন্য এবং 60,000 টাকা নন একাডেমিক পারপাস, যেমন ধরো ল্যাপটপ কেনা হোক বা হোস্টেল ফিজ হোক, এই ধরনের পারপাসের জন্য। কিন্তু একটা কথা বলে দিই, যদি তুমি ল্যাপটপ নাও ঠিক আছে, ব্যাংকের সাথে কথা বলে নেবে, আর লোন অ্যামাউন্টটা আগে থেকে অ্যাড করে রাখবে। আবেদন হওয়ার পর বা স্যাংশন হওয়ার পর কিন্তু এক্সট্রা টাকা নিতে পারবে না, এক্সট্রা টাকা চাইলে আগে থেকে সেটা যোগ করে অনলাইনে আবেদন করতে হয়। তো এক্সট্রা টাকার ক্ষেত্রে যদি তুমি হোস্টেলের টাকা নিতে চাইছো, তোমাকে কলেজের হোস্টেলেই থাকতে হবে, বাইরের কোনো হোস্টেলে থাকলে সাধারণত কিন্তু ব্যাংক দেয় না। আর এই যে লিমিটের কথা বলছি, যদি ধরো কেউ ব্যাঙ্গালোরে নার্সিং পড়তে গেছো, তোমাদের যেহেতু হোস্টেল মাস্ট, তোমাদের কলেজের ফিজটা স্ট্রাকচারের মধ্যেই হোস্টেল ফিজটা থাকে, তো সেক্ষেত্রে হয়তো তোমরা পুরো টাকাটাই পেয়ে যেতে পারো, কারণ পুরোটাইকেই কোর্স ফিজ দেবে সেখানে বলা চলে। কিন্তু অন্যদের ক্ষেত্রে যারা হয়তো অন্য কোর্স যেখানে কলেজে হোস্টেল না নিলেও চলে, সেক্ষেত্রে কিন্তু যদি কলেজের হোস্টেলে তুমি না থাকো, বাইরে থাকার জন্য কোনোভাবেই পাবে না। যাতায়াতের টাকা দেওয়া হয় না, বই খাতা কেনার টাকা দেওয়া হয় না, এগুলো কোনো কন্ডিশনেই দেওয়া হয় না, পেন খাতা কেনার টাকা দেওয়া হয় না, বা তুমি বাইরে কোথাও টিউশন পড়বে বা কোচিং নেবে তার জন্য কিন্তু লোন দেওয়া হয় না, এডুকেশন লোনে এই সবের জন্য কোনো টাকা দেওয়া হয় না। তুমি আবেদন করলে ওই পরিমাণ টাকাটা কিন্তু স্যাংশন হবে না। তো চলো, এই পাশে একটা কথা বলে রাখি, আমি আমার সাবস্ক্রাইবারদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোনে আবেদন করে থাকি। তো তোমাদের যদি কোনো সমস্যা হয়, অন্য জায়গায় গিয়ে অলরেডি ভুগেছো, যেটা আমার কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে, দাদা সাইবার ক্যাফে গেছিলাম, অ্যাপ্লাই করে দিয়েছে কিন্তু তারপর ভুল হয়েছে, সেটা ওরা ঠিক করতে পারছে না বা করছে না, ঠিক আছে। আমার কাছ থেকে আবেদন করলে শুধুমাত্র যে হ্যাঁ আমি টাকা নেব, বাট টাকা ছাড়াও বা তোমার একবার ফর্ম ফিল আপ ছাড়াও তারপরে যে গাইডেন্সটা সেটা কিন্তু তুমি পাবে, এবং ব্যাংকে যাওয়া বা ব্যাংকে সমস্ত যে সমস্যাগুলো হয়, যা ডাউটস থাকে, সেগুলো কিন্তু আমি তোমাদের ডিসকাস করে দিই। এমনকি যারা ফর্ম ফিল আপ করায় না আমার থেকে, এমনি কোনো পারপাসে কোনো কোয়ারি করে, আমি কিন্তু তাদেরও উত্তর দিই। তো এটাই হচ্ছে তোমাদের অ্যাডভান্টেজ যদি আমাকে যোগাযোগ করো। এবং অন্য জায়গায় যদি যাও, তুমি যতবার যাবে তোমার থেকে টাকা নিয়ে নেওয়া হবে, কিন্তু যে পারিপার্শ্বিক গাইডেন্সগুলো সেগুলো কিন্তু তোমরা পাবে না। চলো ভিডিও সেকেন্ড পার্টের দিকে যাওয়া যাক। সেকেন্ড পার্টের শুরুতেই একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে কোনো লোন যখন তোমরা নাও, অন্য যে কোনো লোন, এডুকেশন লোন মানে ধরো তোমার 2.5 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, তো তুমি 2.5 লক্ষ টাকা থেকে যত টাকাই ব্যবহার করো না কেন, তোমাকে 2.5 লক্ষ টাকার উপরে ইন্টারেস্ট দিতে হয়।
কিন্তু এডুকেশন লোন এমন একটা লোন যেখানে স্যাংশনড অ্যামাউন্টের উপর নয়, ডিসবার্সড অ্যামাউন্টের উপর ইন্টারেস্টটা কাউন্ট হয় এবং সেটাই রিপেমেন্ট করতে হয়। ধরো তোমার ব্যাংকে যেরকম আমি বলছিলাম প্রথম উদাহরণে 2 লক্ষ টাকা তোমার এলিজিবল আছো, এক্সট্রা 30% করে 2,60,000 টাকা তুমি আবেদন করেছো। এবার কোনো কারণে তোমার মনে হয়েছে লাস্টে গিয়ে যে আমি, কারণ প্রতিটা ধাপে ধাপে তো টাকা নেবে, একবারে তো পুরো টাকাটা পাবে না, আর হাতেও কোনো টাকা পাবে না, এই ধারণাটা মাথা থেকে বের করে দাও যে আমি হাতে টাকা পাবো। তুমি হাতে টাকা পাবে না, ওটা কলেজে ডাইরেক্ট যাবে, হোস্টেল হলে হোস্টেলে যাবে, ল্যাপটপ কেনার টাকা কিছু কিছু ব্যাংক হাতে দেয়। এত বিষয় আছে না, বলতে বলতে বারবার সাইডে যেতে হচ্ছে, ডাইরেক্ট বলতে পারছি না, কারণ অনেক ভুল ধারণা, অনেক কিছু কনফিউশন একটা ক্রিয়েট হয়ে গেছে, যেটা মানে অনেক ভিডিও করার পর দেখছি যে অনেকের মধ্যে রয়ে যাচ্ছে, তাই বারবার প্রতিটা ভিডিওতেই কথাগুলো আমাকে বলতে হয়। তো ধরো প্রথম সেমিস্টারের জন্য তুমি তো পেমেন্ট করে দিয়েছো, সেকেন্ড সেমিস্টারের জন্য তুমি হয়তো তোমার 2,60,000 টাকার লোন থেকে 50,000 টাকা নিলে, তাহলে অনলি ওই 50,000 টাকা জবে নিলে সেই টাকার ওপর সুদ চালু হবে জবে থেকে তুমি নিলে। বাকি যে টাকা অর্থাৎ 2,10,000 টাকা যে তোমার অ্যাকাউন্টে, লোন অ্যাকাউন্টে পড়ে আছে, তার উপর কোনো ইন্টারেস্ট দিতে হবে না, এটা একটা সুবিধা। অনলি 50,000 টাকার উপরে কিন্তু ইন্টারেস্ট তখন থেকে স্টার্ট হবে। এবার আরেকটা কথা বলে দিই, ধরো কোর্সের শেষে গিয়ে তুমি পুরো টাকাটা নিলে না, হয়তো 10,000 কি 20,000 টাকা নিলে না, তোমার যত টাকা স্যাংশন হয়েছে, তাহলে ওই টাকার উপর সুদ গোনাও হবে না এবং ওই টাকা তোমাকে রিপেমেন্ট করতেও হবে না। ঠিক আছে, ইন্টারেস্ট কত পার্সেন্ট এই নিয়ে সবাই এখনো 9% করছো, বারবার আমি বলছি যে কিভাবে ওটা 4%-এ নেমে আসবে। এই নিয়ে আমি অলরেডি ডেডিকেটেড একটা ভিডিও তোমাদের জন্য বানিয়েছি, প্লাস আরেকটা ভিডিও বানিয়েছি যেখানে আমি পুরো ব্যাংকের স্টেটমেন্ট দেখিয়েছি যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সাবসিডি এসেছে। অবশ্যই যাও ওই ভিডিওটা দেখো, আমার চ্যানেলের রিসেন্ট ওই ভিডিওটা দেওয়া আছে, আমার চ্যানেলের আইকনের উপর ক্লিক করো, ক্লিক করে দেখো, বা আই বাটনে ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে চ্যানেলের ডেসক্রিপশনের নিচের দিকে, তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো ভিডিও থার্ড পার্টের দিকে যাওয়া যাক। যেমন তোমাদেরকে আমি বলেছিলাম যে 3টে পার্টে ভিডিও হবে, তো থার্ড পার্টে যেটা আমি আলোচনা করবো যে টাকাটা কিভাবে তোমরা শোধ করবে। ধরো তোমার 2.5 লক্ষ টাকা লোন হয়েছিল, এক্সাম্পলের সুবিধার জন্য বলছি। এবার সেখান থেকে 50,000 টাকা তুমি নাওনি, 2 লক্ষ টাকা নিয়েছো। এবার যখন তোমার কোর্সটা শেষ হয়ে যাবে, অথবা কোর্স শেষ হওয়ার থেকে 1 বছর পরে তুমি হয়তো বলছো যে আমি এখন জব পাইনি, আমি 1 বছর টাইম নিচ্ছি, অবভিয়াসলি নিতে পারো, এটাকে বলছে মরেটোরিয়াম পিরিয়ড। এটা সাধারণত 1 বছরের দেওয়া হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নিয়ম অনুসারে। কিছু কিছু ব্যাংক 2 বছর চাইলে দিতে পারে, সেটা তোমার লোনের স্যাংশন লেটারেই কিন্তু লেখা থাকবে। কিন্তু ভেবো না যে এই 1 বছরে তোমাকে কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না মানে ইন্টারেস্টটা গোনা হবে না, ইন্টারেস্টটা কিন্তু গোনা হতে থাকবে অল টাইম। যেটুকু টাকা উঠবে, যত টাইমের জন্য টাকাটা তুমি শোধ করবে না, তত টাকার উপর কিন্তু তোমাকে ইন্টারেস্ট গুনে যাবে ব্যাংক। এবার ধরো 2 লক্ষ টাকা তুমি পেন্ডিং আছে তোমার ব্যাংকের কাছে, 60,000 টাকা তুমি নাওনি, টোটাল লোন ছিল তো 2,60,000। এবার 2 লক্ষ টাকা যে তোমার পেন্ডিং আছে, সেই জন্য ব্যাংক কি করবে, ওটাকে ইএমআই ভাগ করে দেবে। এবার প্রতি মাসে কত টাকা তোমাকে ইএমআই দিতে হবে বা কিস্তি দিতে হবে, সেটা ডিপেন্ড করবে কত বছরের জন্য তুমি লোনটা নিচ্ছ। কত বছরের জন্য লোনটা নিচ্ছ সেটা তোমাকে ব্যাংকে যখন যাবে, ব্যাংকে তোমাকে ফর্ম দেয় কিছু ফিল আপ করার জন্য, সেখানে লেখা থাকে নাম্বার অফ ইএমআইস বা নাম্বার অফ মানে লোন টেনিয়র, এরকম লেখা থাকে। যদি নাম্বার অফ ইএমআইস লেখা থাকে তাহলে যতগুলো লিখবে ততকে 12 দিয়ে ভাগ করবে, তার মানে তত বছরের জন্য লোন। ধরো তুমি বলছো যে আমি 180টা ইএমআই লোন শোধ করব, তার মানে ওটাকে যদি 12 দিয়ে ভাগ করো তাহলে 15 বছর হচ্ছে। 15 বছর মানে কোর্স শেষ হওয়ার পর থেকে আরো 15 বছরের জন্য তুমি লোনটা নিচ্ছ। আমার 96 মাসের আছে, মানে 8 বছরের জন্য, 12/8 = 96। কোর্স শেষ হওয়ার পর থেকে আরো 8 বছর ধরে আমি লোনটা শোধ করবো। তো আমি যেটা দেখছিলাম আমার ইএমআই অ্যামাউন্ট হচ্ছে 1,96,000 টাকা আমার ছিল, কিন্তু ওখান থেকে 1,63,000 টাকা নিয়েছি। তো আমার ইএমআই দেখলাম 1,132 টাকা। তো আমার ইচ্ছে আছে এই টাকাটা আমি তাড়াতাড়ি শোধ করে দেবো। এই জিনিসটা অ্যাড করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। যেহেতু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট যেটা ব্যাংক তোমার থেকে নিচ্ছে সেটা ফ্লোটিং, মানে আজকে ধরো 8.75 নিচ্ছে, কালকে 9.15 নিতে পারে, আপ ডাউন হতে পারে। তো যেই সমস্ত লোনের ইন্টারেস্ট রেট ফ্লোটিং হয়, সেই সমস্ত লোন যদি তুমি আগে শোধ করে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আগে শোধ করার জন্য একটা অন্যান্য লোনে, যে সমস্ত লোনে ফ্ল্যাট ইন্টারেস্ট রেট হয়, মানে ফিক্সড ওই ইন্টারেস্ট রেট হবে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি ফিক্সড ইন্টারেস্ট রেটের লোনে যদি আগে টাকা শোধ করে দাও, তোমাকে কিন্তু মানে তার উপর প্রি পেমেন্ট একটা পেনাল্টি চার্জ দিতে হয়। কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যেহেতু ওরা ফ্লোটিং রেটে ইন্টারেস্টটা প্রথমে নিচ্ছে তোমার থেকে, তাই তোমাকে কোনো প্রি পেমেন্ট পেনাল্টি চার্জেস কিন্তু গুনতে হবে না, এটা একটা সুবিধা। আরেকটা কথা বলে রাখি, রিডিউসিং ব্যালেন্সের উপর লোনটা হবে। যেই টাকাটা তুমি প্রতি মাসে শোধ করে করে দিয়ে চলে যাচ্ছ, ইএমআইটা এমনভাবেই প্রিপেয়ার করা হয়, যেই টাকাটা তুমি শোধ করে করে চলে যাচ্ছ প্রতি মাসে, সেই টাকার উপর কিন্তু আর সুদ গোনা হবে না। ধরো 2 লক্ষ টাকা তোমার বাকি ছিল, তুমি প্রথম মাসে 5,000 টাকার ইএমআই দিলে, সেখানে হয়তো ধরো 5,000 টাকার মধ্যে 4,000 টাকা আসলে দিচ্ছিলে, 1,000 টাকা ইন্টারেস্টে দিচ্ছ, তাহলে পরের মাস থেকে তোমাকে ওই 1,96,000 টাকার উপরে ইএমআইটা হিসেব হবে। কিন্তু ওরা একটা ফিক্সড ইএমআই বলেই দেয় যে এত বছরের জন্য নিচ্ছ, প্রতি মাসে এত টাকা দিতে হবে, তাই তোমাদেরকে মাথা ঘামাতে হবে না।
কত টাকা শোধ হয়ে গেল, তার উপরে ইন্টারেস্ট কত বাকি ছিল, ইন্টারেস্টটা কোথায় গেল, আর ইএমআই এর মধ্যে আসল কতটা, সুদ কতটা, অত নিয়ে মাথা ঘামাতে হবে না। ওরা তোমার লোনের যতটা, মানে লোনের যতদূর মেয়াদ আছে তাকে সেই মেয়াদ দিয়ে ওরা ডিভাইড করে দেবে লোনের ইন্টারেস্ট রেট অনুযায়ী, এবং তোমাকে বলে দেবে যে এত মাসের জন্য তুমি যেহেতু লোনটা নিচ্ছ বা এতগুলো কিস্তিতে মেটাতে চাইছো, তোমার কিন্তু লোনের ইএমআই এত টাকা হবে বা কিস্তি এত টাকা হবে। সেই টাকাটা তোমাকে মাসে মাসে দিয়ে যেতে হবে। এবার কোনো মাসে গিয়ে যদি মনে হয় বেশি টাকা দেবে, লামসাম কোনো টাকা দেবে, এককালীন অনেকটা টাকা দিয়ে দেবে, সেটা দিয়ে দিতে পারো, তখন কিন্তু ইএমআই হিসেবটা চেঞ্জ হয়ে যাবে, সেটা ব্যাংক তোমাকে জানিয়ে দেবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করছি অনেকটা এক্সপ্লেন করে তোমাদেরকে বোঝাতে পেরেছি লোনের ব্যাপারটা, আগে লোনের টাকাটা কিভাবে নেওয়ার, প্লাস লোনটা মেটাবে কিভাবে, এতটা এক্স্যাক্টলি ব্যাংকে কিভাবে টাকাটা শোধ হয় সেটা তো তুমি যতক্ষণ না তোমার ডকুমেন্টটা হাতে পাচ্ছ সেটা তো আমি বোঝাতে পারবো না। আশা করছি এই এক্সাম্পলটা শোনার পর তোমরা অনেকটা জিনিসটা বুঝে যাবে। আর আরেকটা কথা বারবার বলে দিচ্ছি, সাবসিডি ইন্টারেস্ট রেট নিয়ে যাদের যাদের ডাউটস রয়েছে তারা আমার চ্যানেলটা ফলো রাখো, এবং আগের রিসেন্ট দুটো আমি ভিডিও দিয়েছি তোমাদেরই ডাউট ক্লিয়ার করার জন্য। তোমরা এই ভিডিওগুলো দেখো, নাহলে কিন্তু সবসময় কনফিউজ হয়ে থাকবে যে ব্যাংক কেন 4% বেশি বলছে, কেউ কেউ আবার 9% শুনে বলবে না সরকার কিছু একটা বলেছে ব্যাংক কেন বেশি নিয়ে নিচ্ছে। অনেকে এটা বলে তোমরা পিএনবিতে বেশি পড়বে নাকি স্টেট ব্যাংকে বেশি পড়বে। এই কথাটার কোনো যুক্তি নেই, কারণ পিএনবিতেও আসতে গিয়ে 4% হবে, আবার স্টেট ব্যাংকও 4% হবে। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা লাস্টের দিকে হয়তো নয়েজ আসবে, তো কিছু মনে করো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে যদি নতুন এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে ভুলো না, কারণ অনেক ভুল ধারণা রয়েছে। এত ক্লিয়ারলি কিন্তু কেউ এই সমস্ত বিষয় তোমাদের সামনে এক্সপ্লেন করে না। তো আমি যেহেতু এক্সপ্লেন করছি, আশা করছি তোমরা সেটাকে মূল্য দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা জানাবে আমার। ঠিক আছে, চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই।